দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আমাদের সমসাময়িক অর্থনীতির নানা বিষয়, সেই সঙ্গে বাংলাদেশের একটি বিকাশমান ইন্ডাস্ট্রি যেটি বাংলাদেশের সিরামিক শিল্প, আমাদের সেই সিরামিক শিল্পের বিভিন্ন সমস্যার সম্ভাবনাও আমাদের এই আলোচনায় উঠে আসবে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি এক্স ইন্ডেক্স গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ এফসিএমএ। মামুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যে আমরা আলোচনার শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে সম্প্রতি আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার, সেই সার্কুলারে যে জিনিসটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে ডলারের দাম দীর্ঘদিন পর আমরা দেখছি যে ডলারের দাম যে টাকার যে বিনিময় হারের সঙ্গে সেটি টাকার অবমূল্যায়ন করা হয়েছে এবং ডলারের দাম 60 টাকা বাড়িয়ে 117 টাকা করা হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের এর আগের যে নির্ধারিত রেট ছিল 110 টাকা। তো এই যে হঠাৎ করে একসঙ্গে যে ডলারের দামটা এতটা বেড়ে গেল এবং এই মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে যে ক্রোলিং প্যাক সিস্টেম যে বাংলাদেশ ব্যাংক চালু করলো, এটিকে আপনি কিভাবে দেখছেন? জি ধন্যবাদ, অত্যন্ত টাইমলি একটা কোয়েশ্চেন। আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ আইএমএফ কিছু প্রিকন্ডিশন দিয়েছে বাংলাদেশের সরকারের উপরে, যেটা ইকোনমিকে রিফর্ম করা, ফাইন্যান্সিয়াল রিফর্মস, এনার্জি প্রাইসটাকে অ্যাডজাস্টমেন্ট করা এবং ডলারটাকে ফ্রিলি মুভ করা। তো এটার কনসিকুয়েন্সেই বাংলাদেশ ব্যাংক গত 8 মে এই ক্রোলিং প্যাগ সিস্টেমে ডলারের প্রাইস নির্ধারণে একটা ফর্মুলা দিয়েছে। এবং আপনি জানেন যে ডলারের যে মূল্য এটা নির্ধারণে কিছু ইন্ডিকেটর ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার মধ্যে হলো একটা রেমিটেন্স ফ্লো, তারপরে এক্সপোর্ট আর্নিং, ইম্পোর্ট পেমেন্ট এবং ফাইনালি আপনার রিকোয়ার্ড রিজার্ভ কত দরকার। তো এই ফ্যাক্টরগুলোর ভিত্তিতে এবং আইএমএফের প্রিকন্ডিশনকে ফুলফিল করতে যেয়ে, কারণ আপনি জানেন যে আইএমএফের একটা লোন এইটা ডিসবার্সমেন্টের অপেক্ষায়, হুইচ ইজ অ্যারাউন্ড $4.7 বিলিয়ন, থার্ড কিস্তি। তো এটাকে পেতে হলে আইএমএফের যে কন্ডিশন, এই কন্ডিশনগুলোকে ফুলফিল করতে হবে। কারণ এখন যে বাংলাদেশে যে ডলারের রিজার্ভ, এটাও খুবই অ্যালার্মিং সিচুয়েশনে আছে। সো এখান থেকে ওভারকাম করার জন্য আইএমএফের যে ফান্ড $4.7 বিলিয়ন, এটাকে রিলিজ করা খুবই জরুরি দরকার। তো এই জন্যই এই ক্রোলিং প্যাগ সিস্টেমে যেটা করলো সেটা হলো 110 টাকা থেকে 117, মিনিং ডলারের উপরে সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আপনি দেখেন দীর্ঘদিন ডলারের উপরে সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল। 2021 সালে যদি আপনি মনে থাকে 80 থেকে 90 টাকার মধ্যে ছিল। 2024 সালে দীর্ঘদিন যাবৎ এটা 108-10 টাকার মধ্যে রান করছিল। তো এখন এটা 117 টাকা হলো। তো এই যে ডলারের যেটা রেটটা বাড়ানো হলো, এটার সাথে সাথে এর আগে ইন্টারেস্ট রেট ছিল স্মার্ট প্লাস 3 বা 3.5%, ওইটাকেও ক্যান্সেল করে দেওয়া হলো। তো ইন্টারেস্ট রেটটাকেও ফ্রি করে দেওয়া হলো, বাজারের উপরে ছেড়ে দেওয়া হলো, যে এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে যেভাবে ফরেন কারেন্সিটা প্রাইসটা ডিটারমিন হবে, ঠিক একইভাবে একই সঙ্গে ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ইন্টারেস্ট রেটটা ফিক্স আপ হবে। সো এইটা একটা হলো আইএমএফ এর প্রি কন্ডিশন। দ্বিতীয়টা ডলারের মতো চেপে না রেখে তার মতো মুভ করতে দেওয়া উচিত। তো এই সবগুলো সিচুয়েশন মিলেই আসলে কনসিডার করেই 110 টাকা থেকে এটাকে 117 টাকা করা হলো। এখন আমি যে বিষয়টা একটু জানতে চাই সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখেছি 110 টাকা নির্ধারণ ছিল, কিন্তু তখন কিন্তু সেটা কিন্তু মানা হয়নি, বরং খোলা বাজারে সেই ডলারের দাম কিন্তু দেখা গিয়েছে যে 124 টাকা 25 টাকা পর্যন্ত গিয়েছে এবং ব্যাংকগুলোও কিন্তু অঘোষিতভাবে এর চেয়ে বেশি নিয়েছিল। এখন যে 117 টাকা নির্ধারণ করা হলো, সেক্ষেত্রে এটিও কি সেরকম থাকবে বা 117-এর আশেপাশে থাকার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেটিও কি আগের মতো 110 ছিল, কিন্তু সেটি আসলে অঘোষিতভাবে গিয়েছে 18 টাকা 19 টাকা 20 টাকা, এখন 117 হলো, সেটিও কি মানামানি হবে ঠিকভাবে? না, এটা অ্যাকচুয়ালি দেখেন, আপনি যদি এই ক্রোলিং প্যাক সিস্টেম এটা দেখেন, সেখানে কিন্তু একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে। 117 কিন্তু ফিক্সড না, আশেপাশে থাকবে। রাইট, আশেপাশে থাকবে, এটা এভারেজ একটা প্রাইস থাকবে। তো আনঅফিশিয়াল চ্যানেল যেটা কার মার্কেট, সেখানে এটা তো আসলে অফিশিয়াল কোনো কন্ট্রোল নাই।
বাট ব্যাংকে কিন্তু এখন একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে, একটা ক্যাপ দিয়ে দিয়েছে যে 117-র আশেপাশে থাকতে হবে। সো আই থিঙ্ক ব্যাংক শুড carry out the instruction from the central bank because they are the regulator of all commercial banks. So দেখা যাক, কেবলমাত্র ইমপ্লিমেন্ট হলো লাস্ট 8-তে, আজকে 3rd ডে। তো আই হোপ যে এটা প্রত্যেকটা ব্যাংক মানবে, এবং ব্যাংকে কিন্তু একটা মার্জিন দিয়ে দিয়েছে যে 1 টাকা তারা মার্জিন করতে পারবে। এর আগে ছিল প্রত্যেকটা ব্যাংকের ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে, আর এখন যেটা হবে 117 আশেপাশে 1 টাকা পর্যন্ত মার্জিন দিয়ে উইদিন দ্য রেঞ্জ দে ক্যান সেল অ্যান্ড বাই দ্য ডলার। একই সঙ্গে যে সুদের হারের ক্ষেত্রে যেটি আমরা দেখলাম যে বাজারের উপর ছেড়ে দিল, তো এখন অনেক কি বলবো, উদ্যোক্তারা তো কনসার্ন হয়ে যাচ্ছেন যে এতে করে সুদের হার তো অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো শুধুমাত্র সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার এই যে চেষ্টা, এতে করে তো উৎপাদন খরচ বাড়বে, এবং উৎপাদন খরচ যখন বাড়বে সেটি করে পণ্যের দাম তো তখন আরও বাড়বে, এবং পরোক্ষভাবে মূল্যস্ফীতি তো আরও বাড়বে। তাহলে একদিকে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে সুদের হার বাড়ার কারণে তো জিনিসপত্রের দাম বাড়ছে। তাহলে এই দুইয়ের সমন্বয় কিভাবে হবে, এবং সেক্ষেত্রে আপনারা উদ্যোক্তারা বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আগে যেটা ছিল, একটা ইন্টারেস্ট রেটটার উপর একটা প্রভাব ছিল, গাইডেড বাই সেন্ট্রাল ব্যাংক, স্মার্ট প্লাস 3%। সো সেখানে অন অ্যান অ্যাভারেজ 14%-এর মতো, 13.55%-এর মতো ইন্টারেস্ট রেট আসতো। এখন এই স্মার্ট প্লাস 3 বা 3.5 এটাকে ক্যান্সেল করা হলো। যেভাবে ডলারটা বাজারের উপরে ছেড়ে দেওয়া হলো অ্যাজ প্রেসক্রাইব বাই IMF, ঠিক একইভাবে আপনি দেখেন ইনফ্লেশন রেটটা এখন ক্লোজ টু 10%, ইভেন মোর দ্যান 10%। সো এটাকে, এই লাগামটা টেনে ধরার জন্যই কিন্তু স্মার্ট প্লাস যে পার্সেন্টেজটা, এটাকে তুলে দেওয়া হলো, যে বাজার নির্ধারণ করবে ইন্টারেস্ট রেট কত হবে। কারণ এটার মেইন অবজেক্টিভটা হলো যে আপনার ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। বাট ব্যবসায়ী হিসাবে যদি আমি দেখি, এইটা ইন্টারেস্ট রেট বাড়াতে যেটা হবে যে আমাদের ব্যাংকের বরোয়িং কস্ট বাড়বে, ফাইন্যান্সিয়াল কস্ট বাড়বে। অ্যাজ এ রেজাল্ট ইট গোজ টু কাস্টমার্স অ্যাকাউন্ট। আমি একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, সে ফর এক্সাম্পল আমি টাইলস প্রোডাকশন করি, সো যখনই, এবং ইম্পোর্ট বেসড অর্গানাইজেশন, তো যতগুলো ইম্পোর্ট বেসড ব্যবসা আছে প্রত্যেকটা বিজনেস উইল বি এফেক্টেড, বিকজ আমাকে একটা হলো ডলার 110-এর জায়গায় 117 পে করতে হবে। অন দ্য আদার হ্যান্ড লোকাল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আই হ্যাভ টু পে মোর ইন্টারেস্ট। ইন দ্যাট কেস এই ইন্টারেস্টটা বাই ফাইন্যান্সিয়াল কস্টটা ইট গোজ টু কাস্টমার্স অ্যাকাউন্ট। আমরা কাস্টমারকে এটা পাস অন করে দেবো। আলটিমেটলি প্রোডাক্টের প্রাইস বাড়বে, এবং এগেইন একটা চান্স থাকবে ইনফ্লেশনটা আরও বাবল হওয়া। বাট এট দ্য সেম টাইম ওই যে আমাদের গোড়ায় যদি যায়, যে IMF-এর যে কন্ডিশন, যে তোমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমরা বাজারের উপরে ছেড়ে দাও, এটা মার্কেট ড্রাইভেন হইতে হবে, কাস্টমার ব্যাংক রিলেশনশিপে ইন্টারেস্ট এবং ডলার রেটটা ফিক্স আপ হবে। সো এইটা আলটিমেটলি একটা এফেক্ট তো হবেই বিজনেসের উপরে, খুব ভালো। এবং যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি লাইক গার্মেন্টস, ডেনিম, তারা বেনিফিটেড হবে, তাদের জন্য কিন্তু খুবই ভালো। প্লাস রেমিটেন্স যেটা ইনফ্লো হবে, এটাও দে উইল বি বেনিফিটেড। এটা যেটা হবে যে ম্যাক্সিমাম রেমিটেন্সটা আসবে, বিকজ দে উইল বি গেটিং হায়ার প্রাইস, হায়ার রেট। সো এই রেমিটেন্সগুলো দেশের বাইরে আটকে না থেকে আমাদের দেশে চলে আসবে। আর এক্সপোর্টওয়ালা যারা, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, দে উইল বি বেনিফিটেড ডেফিনেটলি। বাট ইম্পোর্ট বেসড বিজনেস হাউস যেগুলো আছে, দে উইল বি সাফার ডেফিনেটলি। যেমন আপনি তো এক্স ইন্ডেক্স গ্রুপের যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, তো আপনাদের গ্রুপের মধ্যে তো আরেকটি বড় ব্র্যান্ড আছে, মোনালিসা সিরামিক্সেরও আপনি প্রতিনিধিত্ব করছেন। তো এই যে এখন যেটি বললেন যে ডলারের দাম বাড়ার কারণে যারা ইম্পোর্টার তারা আসলে বেশি এফেক্টেড হবে, তো সেক্ষেত্রে আপনাদের তো সিরামিকের ম্যাক্সিমাম কাঁচামাল তো ইম্পোর্ট করতে হয়, তো সেক্ষেত্রে এইটার ইম্প্যাক্টটা কি পড়বে এই সেক্টরে? হ্যাঁ, সিরামিক সেক্টর যদি বলি, দেখেন এই সেক্টরটা আসলে অনেকটা অবহেলিত। আপনি যদি দেখেন বাংলাদেশে প্রায় 70টা সিরামিক্স ইন্ডাস্ট্রি আছে। আমি যদি আজকে থেকে 10 বছর পিছনে যাই, একসময় আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম প্রায় 80 থেকে 90% টাইলস। এখন এই 70টা কোম্পানি লোকালি প্রডিউস করতেছে, অ্যান্ড দে আর ফুলফিলিং দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি অ্যাটলিস্ট 80 থেকে 90%। সো ইট ইজ জাস্ট রিভার্স। আগে আমি 80 থেকে 90% ইম্পোর্ট করতাম, এখন লোকালি প্রডিউস করি 80 থেকে 90%, আর 10 to 15% এটা বাইরে থেকে আসে। তো এটা অলমোস্ট 7,000 কোটি টাকা টার্নওভারের একটা মার্কেট, এবং কমপ্লিটলি এটা ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে ইউজ হচ্ছে। আজকে যদি লোকাল ইন্ডাস্ট্রিগুলো না থাকতো, তাহলে এই 7,000 কোটি টাকা
যে লোকাল মার্কেট, এই টাকাটা কিন্তু বাহিরে যেত। তো এটা ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে কাজ করতেছে। এট দ্য সেম টাইম আমার মনে হয় বিজনেস কমিউনিটিতে এটা সবচেয়ে এমন একটা প্রোডাক্ট যেখানে 65% ভ্যালু এডিশন হচ্ছে। আমরা 35 থেকে 40% র মেটেরিয়াল ইম্পোর্ট করতেছি, বাকি কস্ট কম্পোনেন্টের 65% ভ্যালু এডিশন, মানে আমার দেশের গ্যাস, লেবার, চিপ লেবার অ্যান্ড স্কিল লেবার, এই সব কিছু মিলে ভ্যালুয়েশন প্রায় 65%। তো এই ইন্ডাস্ট্রিগুলো না থাকলে এই ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে কাজ করতে পারতো না। এক, দ্বিতীয়ত হলো এই সেক্টরটাকে যদি একটু প্যাট্রোনাইজ করা যায়। একসময় টাইলস ইন্ডাস্ট্রিটা ছিল একটা লাক্সারি আইটেম, এখন কিন্তু এটা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় আইটেম হয়ে গেছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তো সবার জন্য যদি স্বাস্থ্য নিশ্চিত করেন তাহলে কিন্তু আপনার হাইজেনিক টয়লেট থেকে শুরু করে সব লাগবে। এবং দেখেন গ্রামে গঞ্জে আজকে সস্তা টাইলস এটা ইউজ হচ্ছে। যদি আমাকে চায়না থেকে ইম্পোর্ট করতে হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। রাইট। তো এইটা যদি একটু গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করে তাহলে ইট কুড বি দ্য নেক্সট টু আরএমজি সেক্টর, এবং হিউজ পরিমাণে এটা আমাদের দেশে ফরেন কারেন্সি আর্ন করতো অথবা ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে কাজ করতো। এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন এই সিরামিক্স ইন্ডাস্ট্রিটা প্রায় $500 বিলিয়ন মার্কেট। তো বাংলাদেশ এক্সপোর্ট করে এখানে প্রায় $45 মিলিয়ন অন অ্যান অ্যাভারেজ। এখানে প্রায় 5 লক্ষ ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আছে এবং ইনভেস্টমেন্ট প্রায় $1.5 বিলিয়ন, যেটা প্রায় 16-17 হাজার কোটি টাকার মতো। সো এই সেক্টরটাকে গভর্নমেন্ট যদি একটু নার্সিং করে, লাইক লাক্সারি আইটেমের ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি ডিউটিটা আছে এটাকে যদি উইথড্র করে দেয় এবং এই ইন্ডাস্ট্রিতে যদি ট্যাক্স হলিডে চালু করেন, ট্যাক্স হলিডে ফ্যাসিলিটিসটা এনশিওর করে, তাহলে দিস কুড বি নেক্সট টু আরএমজি সেক্টর অ্যান্ড দিস কুড বি ওয়ান অফ দ্য $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। জি, আপনি যে কথাটি বললেন যে এই সেক্টরে প্রায় ইনভেস্টমেন্ট 16-17 হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ, এবং সেই উদ্যোক্তারা তো অবশ্যই সেক্ষেত্রে ব্যাংক লোনের উপরও নির্ভর করেছে অনেক, তারা ব্যাংক থেকে ঋণ নিয়েই তো তারা ব্যবসা সম্প্রসারণ করেছে। তো এখন সুদের হারটাও তো আরো বেড়ে যাচ্ছে, সেটাও তো তাদেরকে এফেক্ট করবে। বেড়ে যাবে, এটা প্রাইস অ্যাডজাস্ট ডেফিনেটলি করতে হবে, অ্যান্ড এটা আমি আগেই বলেছি যে এটা আলটিমেটলি কাস্টমারের কাঁধে চলে যাবে। জি, যে আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব এই ব্যাপারে, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ধন্যবাদ।